হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজেবল আড্ডা। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর একটি দারুণ কবিতা নিয়ে আলোচনা করব। রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট টাচেস। কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশনের আগে একটু রবার্ট ব্রাউনিং সম্পর্কে জেনে নেওয়াটা ভালো। রবার্ট ব্রাউনিংয়ের জন্ম হয়েছিল 1812 সালের 7ই মে লন্ডন শহরে। তিনি ভিক্টোরিয়ান যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। তিনি বিখ্যাত ছিলেন মূলত তার ড্রামাটিক মনোলগগুলির কারণে এবং তার কবিতার মাধ্যমে তিনি যে সাইকোলজিক্যাল পোর্ট্রেচারগুলি করতেন তার কারণে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের আজকের কবিতা মাই লাস্ট টাচেসও কিন্তু একটি ড্রামাটিক মনোলগ। তার অন্যতম শ্রেষ্ঠ কবিতাগুলির মধ্যে কয়েকটি হল পরফাইরিয়াস লাভার, মিটিং অ্যাট নাইট, অ্যান্ড্রিয়া দেল সার্তো এবং আরও অনেক অনেক অসাধারণ কবিতা। এই মহান কবির মৃত্যু হয় 1889 সালের 12ই ডিসেম্বর ভেনিস শহরে। কবিতাটি শুরু করার আগে কিন্তু আমাদের জেনে নিতে হবে ড্রামাটিক মনোলগ কি। মোনো মিন্স ওয়ান অর সিঙ্গেল অ্যান্ড লোক মিন্স ডায়ালগ অর লেন্দি স্পিচ। সেক্ষেত্রে আমরা বলতেই পারি মনোলগ ইজ এ লেন্দি স্পিচ বাই এ সিঙ্গেল পারসন অর স্পিকার। তাহলে ড্রামাটিক মনোলগ হলো এমন একটি লিরিক পোয়েম যেখানে একজন বক্তা এবং আরেকজন সাইলেন্ট লিসেনার থাকে। কবিতাটির ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দৃষ্টিপাত করতে হবে 15 সেঞ্চুরির ইউরোপে। সেই সময় ইউরোপের একটি স্টেট যার নাম ফেরারা রাজত্ব করছিল ডিউক অ্যালফন্সো। তার সঙ্গে লুক্রেজিয়া বলে একজনের বিয়ে হয় এবং ঠিক বিয়ের 3 বছর পরেই লুক্রেজিয়া রহস্যজনকভাবে মারা যান। কবি কিন্তু এই ঘটনাটাকে ভিত্তি করেই আমাদের আজকের কবিতা মাই লাস্ট টাচেস লিখেছেন। কবিতাটি তাহলে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখে নিই, তবে তার আগে কবিতার সেটিংটা একটু জেনে রাখি। কবিতার শুরুতে অন্য একটি পাওয়ারফুল ফ্যামিলি থেকে একজন মেসেঞ্জার আমাদের এই ডিউকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে এবং সেই সময় ডিউক মেসেঞ্জারকে দেওয়ালে টাঙানো একটি ছবি দেখিয়ে সেই ছবি সম্পর্কে বর্ণনা দিতে শুরু করেন। That's my last touches painted on the wall, looking as if she were alive. সহজ করে যদি ইংরেজি বলি, That was my former wife whose painting you are looking at now. She looks as if she is still alive. ডিউক মেসেঞ্জারকে বলছেন, দেওয়ালে তুমি যে ছবিটি দেখছো, যে ছবিটি টাঙানো আছে, এটি হচ্ছে আমার শেষ স্ত্রীর ছবি। দেখো, ছবিটিতে তাকে দেখে মনে হচ্ছে সে যেন জীবন্ত, যেন এখনো বেঁচে আছে। I call that piece a wonder now. Fra Pandolf's hands worked busily at it, and there she stands. সহজ ইংরেজিতে বললে, It is a wonderful piece. Fra Pandolf was the painter, and he worked very hard on it. Now there she stands. দেখো, বাংলায় ট্রান্সলেট করলে আমরা কি বুঝতে পারছি? আমাদের ডিউক বলছেন যে এই কাজটি আমার কাছে ভীষণ আশ্চর্যের। ফ্রা প্যান্ডলফ এই ছবিটির চিত্রকর এবং তিনি কঠোর পরিশ্রম করেছেন, যার ফলে দেখো সে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। বাংলায় মানে বললে, আপনি দয়া করে কি একটু বসে ওর দিকে তাকাবেন? I said Fra Pandolf by design. That means I deliberately mention Fra Pandolf's name. মানে আমি ইচ্ছে করেই ফ্রা প্যান্ডলফের নামটা আপনার সামনে বললাম। For never read stranger like you that picture countenance, the depth and passion of its earnest glance. আপনার মতো অচেনা মানুষজন যখন আসেন এবং আমার স্ত্রীর ছবির দিকে দেখেন, আমার স্ত্রীর মুখের মধ্যে যে গভীর আবেগ ধরা পড়ছে তার মানে কিন্তু তারা বুঝতে পারেন না বলে তারা কি করেন? তার পরের লাইনেই আমাদের ডিউক বলছেন, But to myself they turn, since none puts by the curtain I have drawn for you. তখন তারা আমার দিকে তাকান। ব্র্যাকেটে তিনি যে বলেছেন, Since none puts by the curtain I have drawn for you, but I, তার মানে হচ্ছে এই ছবিটা কিন্তু আমি না চাইলে আর কেউ দেখতে পায় না, আমি আপনার সামনে পর্দাটা সরিয়েছি বলেই আপনি ছবিটা দেখতে পাচ্ছেন। And seemed as they would ask me if they durst. এবং তাদের দেখে মনে হয় তারা যেন একটা প্রশ্ন করতে চাইছে, কিন্তু তাদের সাহসের অভাবে তারা প্রশ্নটা করতে পারছে না। How such a glance came there, মানে অমন একটা দৃষ্টি ওখানে কিভাবে ফুটে উঠল, মানে ডিউকের স্ত্রীর মুখে। তোমাদের মাঝে আমি একটা কথা মনে করিয়ে দিই, এখানে কিন্তু ডিউকই সবকিছু বলছেন। যে আমাদের মেসেঞ্জার, সে কিন্তু পুরোপুরি সাইলেন্টলি সবকিছু শুনছে, সে কিন্তু কিছুই বলছে না।
দেখো, ডিউক এখানে নিজেই বলছেন যে অনেক মানুষজনই আসে এবং সেই প্রশ্ন ভরা দৃষ্টিতে ডিউকের দিকে তাকায়। প্রশ্নটা কি? তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা হচ্ছে যে ওরকম আবেগপূর্ণ দৃষ্টি তার স্ত্রীর মুখে, মানে ডিউকের স্ত্রীর মুখে ফুটে কিভাবে উঠল। তারপরেই আমাদের ডিউক কি বলছেন? ডিউক বলছেন, সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে আপনিই কিন্তু প্রথম নয় যিনি প্রশ্নভরা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, আগেও অনেকে এরকমভাবেই তাকিয়েছে। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক। তিনি কি বলছেন? তিনি বলছেন, স্যার, এটা কিন্তু তার শুধুমাত্র স্বামীর উপস্থিতি নয় যার জন্য তার মুখের মধ্যে একটা ওরকম রক্তিম আভা ফুটে উঠেছিল। Perhaps Fra Pandolf's chance to say, her mantle laps over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. হয়তো ফ্র্যা প্যান্ডলফ বলার সুযোগ পেয়েছিলেন, আমার স্ত্রীর যে পোশাক সেটা তার কবজিটাকে একটু বেশি ঢেকে রেখেছে। কিংবা হয়তো তিনি বলেছিলেন, আমার স্ত্রীর মুখের যে রক্তিম আভা যেটা তার গলা অবধি চলে গিয়েছে, ফ্র্যা প্যান্ডলফের সাধ্য নেই তুলির রঙে তিনি আমার স্ত্রীর সৌন্দর্যকে আঁকেন। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. এই সমস্ত বিষয়গুলোকে আমার স্ত্রী সৌজন্য হিসেবেই ভেবেছিলেন এবং এগুলোই যথেষ্ট ছিল তার মুখের মধ্যে ওই রক্তিম আভা নিয়ে আসার জন্য। She had a heart, how shall I say? তার একটা হৃদয় ছিল, আমি কিভাবে বোঝাবো। Too soon made glad, খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। Too easily impressed, খুব সহজেই প্রভাবিত হতো। She liked whatever she looked on, সে যে সমস্ত জিনিস দেখত সব কিছুই তার ভালো লাগতো। And her looks went everywhere, এবং তার দৃষ্টি কিন্তু সব দিকেই যেত। It was all one, my favor at her breast, the dropping of the daylight in the west. মহাশয়, সমস্ত কিছুই তার কাছে একই ছিল। আমার তাকে করা প্রশংসা আর পশ্চিমে সূর্যাস্তের আলো দুটো দেখেই সে একইভাবে খুশি হতো। Bough of cherries some officious fool broke in the orchard for her. The white mule she rode with round the terrace, all and each would draw from her alike the approving speech, or blush at least. কোনো এক বোকা যদি তাকে বাগান থেকে একটা চেরি গাছের ডাল এনে দিত, কিংবা সে যদি প্রাসাদের সামনে সাদা ঘোড়ার পিঠে চড়ে ঘোরাফেরা করত, সব কিছুতেই সে একই রকম আনন্দে উজ্জ্বল হয়ে উঠত, কিংবা তার মুখের মধ্যে একটা রক্তিম আভা ফুটে উঠত। She thanked men, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. ডিউক এখানে বলছেন যে সে মানুষজনকে ধন্যবাদ জানাতো, ভালো, সেটা ভালো, কিন্তু কিভাবে সে ধন্যবাদ জানাতো আমি জানি না, যেন সে আমার 900 বছরের দেওয়া উপহারের সঙ্গে যে কোনো মানুষের উপহারকে একই স্তরে ফেলে দিত, একই রকমভাবে সে দুটোরই মর্যাদা দিত। এটা কি সম্ভব? আচ্ছা, এখানে 900 বছরের উপহার বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি যে এই তার স্ত্রীকে তার ফ্যামিলির সম্মানটা দিয়েছেন, মানে ডিউকের যে ফ্যামিলি সেটা হচ্ছে এনশিয়েন্ট ফ্যামিলি, তাদের 900 বছরের প্রাচীন পরিবারের নাম যে তার স্ত্রী পেয়েছে, এটাই হচ্ছে উপহার। মানে ডিউক মনে করেন তার স্ত্রীকে তিনি এটাই একটা বড় উপহার দিয়েছেন। আর সেই উপহারের সঙ্গে অন্য অন্য যে কোনো তুচ্ছ উপহার, যেমন হচ্ছে চেরি গাছের ডাল, আরও সামান্য কোনো যে কোনো উপহার হতে পারে, সেগুলোকে তার স্ত্রী একই চোখে দেখছে। হাউ ক্যান শি টলারেট সামথিং লাইক দিস? তো এটাই তিনি বলছেন যে আমার পক্ষে তো এটা সহ্য করা সম্ভব নয়। তার পরের লাইনে তিনি কি বলছেন দেখো, তার পরের লাইনে তিনি বলছেন, হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং? বলছে কে কে মাথা ঝুঁকে তার এই দোষগুলো তাকে ধরিয়ে দেবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ উইচ আই হ্যাভ নট, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি। জিউ বলছেন যে যদি কিনা তোমার কথা বলার দক্ষতা থাকে, মানে কথা বলতে তুমি ভালো পারো, যেটা কিনা আমার নেই, ডিউক মেনশন করে দিচ্ছেন উইচ আই হ্যাভ নট। যদিও এটা সত্যি নয়, কারণ আমরা পুরো কবিতায় দেখতে পাচ্ছি ডিউকের যথেষ্ট পরিমাণে কথা বলার দক্ষতা আছে। তিনি বলছেন যে যদি তোমার কথা বলার দক্ষতা থাকে এবং তুমি তাকে ভুলটা ধরিয়ে দিতে পারো যে তোমার এই বিষয়টা আমাকে বিরক্ত করছে, এরকম একটা বিষয়ে আমি ডিস্টার্ব হচ্ছি,
you miss, or there exists the mark, and if she let herself be lessened so, nor plainly set her wits to yours forsooth, and made excuse, even then would be some stooping, and I choose never to stoop. তিনি বলছেন, যদি আমি বলতাম যে তুমি এখানে কিছু একটা মিস করে গেলে, এখানে তুমি তোমার সীমাটাকে অতিক্রান্ত করে গেলে, এবং এগুলো বলার পরে সে যদি আমার কথাগুলোকে ইচ্ছে না চাইলেও মেনে নিত, নিজেকে সংশোধন করেও নিত, তাহলেও কিন্তু সেখানে আমাকে মাথা নিচু করতে হতো। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনো মাথা নিচু করব না, ম্যা ঝুঁকেগা নেহি সালা, এরকম একটা ব্যাপার। তো তাই জন্যই তিনি বলছেন, ও স্যার, শি স্মাইলড নো ডাউট ওয়েন এভার আই পাস্ট হার, যে মহাশয়, আমি যখনই তার পাশ থেকে যেতাম তখনই সে হাসত। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু এমন কেউ কি ছিল যে তার পাশ থেকে গেলে সে হাসত না? সবাইকে দেখেই কিন্তু সে হাসত। দিস গ্রিউ, এটা বেড়েই চলেছিল। আই গেভ কম্যান্ডস, আমি নির্দেশ দিলাম। অ্যান্ড দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি কিন্তু একসঙ্গে থেমে গেল। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, যেন এখনো জীবন্ত। এই জায়গার মানেটা তোমরা বুঝতে পারছো। ডিউকের মেন্টালিটি এখানটা বোঝা যাচ্ছে। ডিউক যে কি চাইছেন, মানে ডিউক কি চেয়েছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে, মানে ডিউক ওয়ান্টেড টু ডমিনেট হিজ ওয়াইফ। সেই জন্যই তিনি বলছেন যে সে হাসতো। ডিউকের এখানেও সমস্যা যে অন্য কাউকে দেখে সে হাসছে। ডিউক এতটাই সাংঘাতিক একটা মানুষ ছিলেন। তোমরা ভাবো, ডিউক এটা নিয়েও হিংসা করছেন যে তার ওয়াইফ যে সূর্যাস্তের আলো দেখে হাসছে, খুশি হচ্ছে, এটাও কিন্তু ডিউক সহ্য করতে পারছেন না। তার মধ্যে একটা এমন অদ্ভুত একটা মেন্টালিটি, এমনটা অদ্ভুত পাগলামি। তাই জন্য তিনি বলছেন যে এটা বেড়েই চলেছিল। তারপর তিনি কি করছেন? তারপর তিনি অর্ডার দিচ্ছেন, দেন অল স্মাইল স্টপ টুগেদার। মানে কি? মানে হচ্ছে তিনি তার স্ত্রীকে মেরে ফেলছেন। তাকে মেরে ফেলার পরে তিনি কি সুন্দর বলছেন যে দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, দেখো ওই যে দাঁড়িয়ে আছে যেন জীবন্ত। মানে আসলে জীবন্ত তো সে নয়, কিন্তু ছবিতে দেখে মনে হচ্ছে জীবন্ত। নাও এত কিছু শোনার পর মনে হয় আমাদের যে মেসেঞ্জার ছিল, হি ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রোজেন। মানে সে সিটে বসে বসে ভীষণ ভয় পেয়ে গেছে, ভাবছে এটা আমি কি শুনছি, কার পাগলামো শুনছি আমি। তো এটা ডিউক দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। তাই জন্য তিনি কি বলছেন, উইল্ট প্লিজ ইউ রাইস, উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন। বলছে আপনি কি এবার উঠে দাঁড়াবেন? তাহলে আমরা নিচে আবার একসঙ্গে যাচ্ছি, নিচে গিয়ে আমরা বাকিদের সঙ্গে আলাপ করছি। এরপরে ডিউক বলছেন, I repeat, the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. ডিউক বলছেন যে আমি জানি আপনাদের মাস্টার তার দানশীলতার জন্য চারপাশে সুবিদিত, তাই আমি আশা রাখি আমি বিয়ের জন্য যে পণটা চেয়েছি সেই পণটা আমি খুব সহজেই পেয়ে যাব। কিন্তু এরপরেই তিনি আবার কি বলছেন? তিনি বলছেন, দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভাউট অ্যাজ স্টার্টিং ইজ মাই অবজেক্ট। যদিও আমার প্রধান লক্ষ্য বা আমার প্রধান পাওনা হচ্ছে তার সে সুন্দরী মেয়েটি। কথাগুলো বলার পরে হয়তো যে মেসেঞ্জার এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনছিল, তিনি আগে নিচে চলে যেতে চেয়েছিলেন, কারণ তিনি হয়তো তার নিজের মাস্টারকে এই ডিউকের পাগলামি সম্পর্কে আগের থেকে অবগত করতে চেয়েছিলেন। তাই তিনি হয়তো উঠে যাচ্ছেন, ঠিক সেই সময় ডিউক বলছে, নে উই উইল গো টুগেদার ডাউন স্যার। বলছে না, আমরা কিন্তু একসঙ্গেই নিচে যাব। এবার যাওয়ার সময় বলছে, নোটিস নেপচুন দো, ওই নেপচুনের মূর্তিটাকে দেখুন, টেমিং এ সি হর্স, দেখুন একটা সমুদ্র ঘোড়াকে সে কন্ট্রোল করছে। টেমিং মানে হচ্ছে কন্ট্রোল করা। থট এ রেয়ারিটি, দেখুন কি একটা দুর্লভ চিন্তা, কি একটা দুর্লভ শিল্প। উইচ ক্লস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা কিনা ইন্সবার্গের যে ক্লস সে ব্রোঞ্জ দিয়ে আমার জন্য বানিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে আমরা যেটুকু পড়লাম এটুকু ছিল হচ্ছে লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। এবার তোমরা কবিতাটা আরেকবার পড়ে নাও। পড়ে নেওয়ার পর আমি যেটা বলছি শোনো। আমি সংক্ষেপে তোমাদেরকে থিমটা একবার আলোচনা করে শোনাচ্ছি। মানে বেশ কয়েকটা থিম রয়েছে কবিতাটার মধ্যে। তার মধ্যে যেমন প্রথমেই আসছে হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি, মানে হচ্ছে ক্ষমতা আর কর্তৃত্ব। দেখো পুরো কবিতাটা পড়লে কিন্তু বোঝা যাচ্ছে এই যে ডিউক, তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজের ক্ষমতাকে প্রকাশ করতে চেয়েছেন। তিনি আর একজনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, তার স্ত্রীর প্রতিটা পদক্ষেপ তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। নিয়ন্ত্রণের পরিমাণ এতটাই বেশি যে
তার স্ত্রী অন্য কারোর প্রশংসায় সামান্য পরিমাণে যদি খুশি হয় সেটাও তিনি সহ্য করতে পারছেন না। এমনকি তার স্ত্রী যে সূর্যাস্ত দেখে আনন্দ পাচ্ছে সেটাও তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। তিনি সব কিছুতেই স্ত্রীর খুশির ওপরেও নিজের নিয়ন্ত্রণ, নিজের কর্তৃত্ব বজায় রাখতে চেয়েছেন। তার স্ত্রীর বন্ধু ভাবাপন্ন স্বভাব, তার স্ত্রী যে সবাইকে নিজের বন্ধু মনে করে কিংবা ভালো চোখে দেখে, এটাও তিনি চরম অপমান হিসেবে মনে করছেন তার জন্য। কারণ তিনি ভাবেন যে তিনিই সব থেকে উপরে, তাকেই সব থেকে আগে সম্মান করা উচিত, সব থেকে বেশি সম্মান করা উচিত। তাহলে এই থিমটা তোমরা বুঝতে পারছো, পাওয়ারের থিমটা, পাওয়ার অ্যান্ড অথরিটির থিমটা। এরপরেই আমাদের যে থিমটা আসছে এটা কিন্তু জেলাসি। যদি ভালো করে কবিতাটা পড়ো দেখতে পাবে ডিউক কিন্তু ভীষণ ভীষণ ঈর্ষাপরায়ণ, ভীষণ জেলাস। এই যে সূর্যাস্ত দেখে তার স্ত্রী খুশি হচ্ছে, সেখানে কিন্তু ডিউক জেলাস হচ্ছেন, ভাবছেন যে আমাকে দেখেও সে খুশি হয়, আবার সূর্যাস্তের আলো দেখেও সে খুশি হচ্ছে। আমি তাকে একটা 900 বছরের সম্মান দিয়েছি, তাতেও সে খুশি, আবার তাকে একজন সামান্য একটা চেরি গাছের ডাল দিয়েছে, এতেও সে খুশি। এটা কি করে সম্ভব হতে পারে? আমার সঙ্গে সে সাধারণ মানুষকে কিভাবে গুলিয়ে ফেলতে পারে? যে চূড়ান্ত ঈর্ষা, এই চূড়ান্ত ঈর্ষা কিন্তু কবিতার প্রত্যেকটা লাইনে ধরা পড়েছে, ডিউকের প্রতিটা কথায় ধরা পড়েছে। গেল, এটা হচ্ছে জেলাসির থিম। এরপরেই যেটা আসছে সেটা হচ্ছে প্রাইড, অহংকার। পুরো কবিতায় পুরো কবিতার মধ্যে কিন্তু ডিউকের অহংকার বারবার ফুটে উঠেছে। যেমন ধরো, ডিউক একটা জায়গায় যে বলছেন তিনি তার স্ত্রীকে 900 বছরের সম্মান দিয়েছেন, তাদের যে পরিবারটা, এটা যে 900 বছরের পুরনো একটা পরিবার, এই জন্য কিন্তু ডিউক ভীষণ অহংকারী। তিনি মনে করেন যে তিনি বিরাট কিছু একটা করে ফেলেছেন তার স্ত্রীকে বিয়ে করে, কারণ তার স্ত্রী তাদের পরিবারের সম্মান পেয়েছে। তিনি নিজেকেও সমাজের সব থেকে উপরের স্তরে রেখেছেন। তিনি মনে করেন তার বাকি মানুষজন সবই হচ্ছে তার নিচে, তিনি যেমনটা চাইবেন, তিনি যেরকমভাবে চাইবেন সেরকমভাবেই সবাই চলবে, কারণ তিনি সবার থেকে উপরে রয়েছেন। এই যে তার দম্ভ, এই যে তার অহংকার, এটাও কিন্তু কবিতার লাইনের মধ্যেই ধরা পড়ছে এবং তার কথার মধ্যেই ধরা পড়ছে। এটা গেল হচ্ছে অহংকারের থিম। এর পরের থিমটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিম। কি থিম? থিম অফ আর্ট অ্যাজ কন্ট্রোল, শিল্পকে নিয়ন্ত্রণ হিসেবে কাজে লাগানো। দেখো, ডিউক কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি। যখন তিনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি তখন তাকে শিল্প বানিয়ে ফেলেছেন এবং সেই শিল্পকে নিয়ন্ত্রণ করেছেন। তার স্ত্রীকে তিনি যখন নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার স্ত্রীর খুশিকে তিনি যখন নিয়ন্ত্রণ করতে পারছেন না, দেখছেন যে স্ত্রী যে কোনো কিছুতেই খুশি হচ্ছে, খুব অল্পতেই খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, সেই আনন্দ তার নিয়ন্ত্রণে নেই, তখন তিনি তার স্ত্রীকে শিল্প বানিয়ে ফেলছেন, তাকে হত্যা করছেন। হত্যা করে তার যে পোর্ট্রেটটা আছে, তার যে ছবিটা আছে, সেই ছবিটাই হচ্ছে শিল্প, সেটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি চাইলেই ছবিটাকেও দেখতে পায়, তিনি যদি না চান তাহলে সেই ছবিটাকেও দেখতে পায় না। এটা যাচ্ছে তার একটা অদ্ভুত মানসিকতার পরিচয়। এমনকি কবিতার শেষে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা অদ্ভুত কম্বিনেশন, নেপচুন যে সি গড, সে একটা সমুদ্র ঘোড়াকে নিয়ন্ত্রণ করছে, এরকম একটা রেয়ার কম্বিনেশনের তিনি শিল্প তার কাছে রেখে দিয়েছেন। তার শিল্পের নেশা রয়েছে, আর শিল্পের নেশাটা ভীষণ অদ্ভুত। তার নিয়ন্ত্রণ করার নেশা রয়েছে, তিনি শিল্পকে নিয়ন্ত্রণ করতে চান। যেহেতু জীবন্তকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, যারা বেঁচে আছে তাদের তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদেরকে শিল্পের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করেন। এটাও যাচ্ছে আর একটা থিম। লাস্ট থিম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বলতে পারো পুরো কবিতার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থিম, যেটা হচ্ছে জেন্ডার রোল অ্যান্ড প্যাট্রিয়ার্কাল সোসাইটি। পুরো কবিতাটা জুড়ে কিন্তু আমাদের এই যে ডিউক, তিনি কিন্তু পুরুষতন্ত্রকেই বুঝিয়েছেন। আমাদের সমাজের যে পচা গলা পুরুষতন্ত্র, সেই পচা গলা পুরুষতন্ত্র কিন্তু ডিউকের মধ্যে থেকেই ফুটে বেরিয়েছে পুরো কবিতার মধ্যে। তিনি এমন একটা মানুষ যিনি কিনা পুরুষতান্ত্রিক সমাজের সেই রূপ যেখানে পুরুষরা নারীদের উপর ক্ষমতা ধরে রাখছে এবং তাদের সমস্ত আচার আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করছে, যাদের কাছে নারীরা কোনো মানুষ নয়, তারা হচ্ছে অবজেক্ট। তিনি কিন্তু তার স্ত্রীকে একেবারেই কখনোই মানুষ হিসেবে দেখেননি, তিনি তার স্ত্রীকে বস্তু হিসেবে দেখেছেন, তাকে নিজের হাতের পুতুল হিসেবে দেখেছেন। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা কথায় কিন্তু তার পুরুষালী অহংকার, তার যে ঔদ্ধত্য, পৌরুষ ঔদ্ধত্য, সেটা কিন্তু ফুটে উঠেছে। পুরো কবিতা জুড়ে এই পুরুষতন্ত্রের ব্যাপারটা রয়েছে, লিঙ্গভেদের ব্যাপারটা রয়েছে, যে মেয়েদের অধিকার নেই, মেয়েরা সবসময় ছেলেদের নিচে থাকবে, ছেলেরা যেটা বলবে সেটাই শুনে চলবে, তাদের নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকে না, তারা ভোগ্যের বস্তু, তাদের কাছে তাদেরকে যে একটা পুরুষ বিয়ে করে তার পরিবারের সম্মান দিয়েছে এটাই অনেক বড় পাওনা, এর থেকে বেশি কিছু নেই। পুরো কবিতা জুড়েই কিন্তু এটা রয়েছে। সেখানে দেখানো হয়েছে একটা মেয়ে যদি সেই পুরুষের অধিকার মেনে না নেয় তাহলে সেই মেয়েটার কিন্তু মৃত্যুই হচ্ছে অনিবার্য। যেমন ডিউক তার স্ত্রীকে মেরে ফেলেছিলেন। তার স্ত্রীর স্বাধীনতা, তার স্ত্রীর যে মাত্র সামান্য হাসির স্বাধীনতা, সেটাই কিন্তু তিনি সহ্য করতে পারেননি।
একটা তোমরা ভাবো না যে সূর্যাস্ত দেখে একটা সাধারণ মানুষের তো আনন্দ হবেই। সেই আনন্দ, এটা তো তার একটা মানে স্বাধীনতার সব থেকে ন্যূনতম একটা বিষয়, এটা যে তুমি একটা কোনো কিছু দেখে আনন্দ পাচ্ছ। সেই স্বাধীনতাটাও কিন্তু ডিউক কেড়ে নিয়েছেন তার থেকে, সেটাও কিন্তু তাকে দেননি। সেই সেই যে হাসি, সেই যে আনন্দ, সেটাও তো সহ্য হচ্ছিল না। তাই জন্য ডিউক কিন্তু তার স্ত্রীকে হত্যা করে তাকে ছবি বানিয়ে ফেলছেন, মানে শিল্প বানিয়ে ফেলছেন, যেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। ঠিক এইভাবেই কবি পুরো কবিতাটার মধ্যে পুরুষতন্ত্রের বর্বর দিক, খারাপ দিক তুলে ধরেছেন। পুরো কবিতাটাতে কিন্তু এই পুরুষতন্ত্রটাই আসল, পুরো কবিতার মধ্যে এটাকেই বোঝানো হয়েছে। যাই হোক, এটা যাচ্ছে আমাদের পুরো কবিতা। আশা করি তোমরা কবিতাটা পুরোটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো রকম অসুবিধা নেই। তবুও যদি কোনো রকম অসুবিধা থাকে, কোথাও সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করছি আমি কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য আর একটা সুন্দর কবিতা নিয়ে এসে উপস্থাপন করতে পারবো। চলো, আজকে এটুকুই, টাটা।